নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সৃজন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সুস্বাগতম এবং যথাযথ অভিবাদন। আপনারা সকলেই জানেন আমাদের সৃজন অনুষ্ঠানটি মূলত একটি সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং সাহিত্যের একটা প্রধান ধারা, গদ্যের পরেই যার নাম চলে আসে পদ্য অর্থাৎ কবিতা। আর এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের ব্যাপার যে আমাদের এই ঐতিহ্যবাহী শিলচর শহর কবির শহর বলেও বিশেষভাবে পরিচিত। তো আমাদের এই কবির শহর আজকের যে উত্তর প্রজন্ম, তাদের কাছে কবির শহরটা কতটুকু কবিতাময়, তাদের কাছে কবিতা কিভাবে ধরা দিচ্ছে, তারা কবিতাকে কিভাবে ভাবছেন, এইসব বিভিন্ন প্রশ্ন একটু খুব বেশি ডিটেলসে যেতে পারবো না, একটু ওদের কাছ থেকে জেনে নেব। আমাদের সাথে আজকে আছেন এই প্রজন্মের কিছু তরুণ কবি, যাদের হাত ধরে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি ভবিষ্যতে কিন্তু আমাদের এই উপত্যকার কাব্যচর্চা অনেক দূর পর্যন্ত যাবে। আসুন তাহলে প্রথমে পরিচয় পর্বটা শেষ করে নিই। প্রথমে আছে উদীয়মান কবি নীলাদ্রি ভট্টাচার্য, নমস্কার। তারপরে কল্পিতা দেব, নমস্কার। তারপরে আছেন ভাস্করজ্যোতি দাস, নমস্কার। তো আমাদের মূল অনুষ্ঠান যেটা, এখন আমরা সেখানেই যাব। একদম সাধারণভাবে খুব ছোটোখাটো ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করব, যাতে করে বুঝতে পারি আজকের দিনে কবিতাটা তোমরা কিভাবে কবিতাকে নিয়ে ভাবছো, কথা বলছো, কিভাবে কবিতার মধ্যে বিভিন্ন উপাদান ঢোকাচ্ছ, অথবা যেটা তোমাদের কাছে বাড়তি মনে হচ্ছে সেটাকে ঝেড়ে ফেলতে চাইছো। তো প্রথমে আমি আসবো নীলাদ্রির কাছে। নীলাদ্রি, তুমি বলো, তুমি প্রথমে বলো যে কবিতা বলতে তোমার মৌলিক ভাবনাটা কি? তুমি উইদাউট কোটিং আনকোটিং এনিওয়ান, তুমি সেভাবে বলো। তুমি তো অনেক আগে থেকে কবিতা লিখছো, সেই ছোটবেলা থেকে তুমি কবিতা লিখছো, সেটা আমরা জানি। তুমি আমাদেরকে বলো কবিতা বলতে তোমার মৌলিক ভাবনাটা কি? কবিতা আমার জন্য ততটুকু সহজলভ্য কোনো ব্যাপার নয়। কারণ প্রথম দিক দিয়ে ওটা সহজে ধরা দিলেও তারপর মানে অল্প অল্প করে মানে ওইটা ধরা পড়ে যে ওইটা যে একটা সাধনলভ্য ব্যাপার 100 বার। ওটার জন্য নিরন্তর একটা অপেক্ষার প্রয়োজন। এক দীর্ঘ প্রতীক্ষার পর, যেমন প্রসব যন্ত্রণার পর যেমন একটা জন্ম হয়, ওই যে দীর্ঘ অপেক্ষা, তারপর সেই জন্মের স্বাদ, কবিতাটাও আমার মনে হয় ঠিক ততটুকুই অনেক সময় মানে ভেতরে পালিত করে রাখতে হয়। ঠিক সময় হলে সেই ভাবের প্রকাশের সাথে সাথে তার জন্মটা হয়, তখন সে মানে ধরা দেয় আর কি। তো আমার জন্য মানে এটা একটা মানে দীর্ঘ একটা অপেক্ষার ফসল, তারপর সৃষ্টির আনন্দ, ফুলের মতন বিকশিত এক জন্ম, এটাই আমার জন্য কবিতা। এটা তুমি একদম সত্যি কথা বলেছো যে কবিতা কিন্তু সব সময় ধরা দেয় না। কবিতা ধরা দেওয়ার জন্য বোধহয় কিছু অলৌকিক মুহূর্ত থেকে যায় যখন কবিতা আমাদের কাছে আসে, এবং সেটাকে আবার আমাদেরকে লিপিবদ্ধ করার জন্য আমাদের একটা অপেক্ষা করতে হয়, যেটা এসছে সেই ভাবেরটাকে আমরা কিভাবে প্রস্তুত করব, সবার সামনে মেলে ধরবো, সেটার জন্য একটা অপেক্ষা করতে হয়। আচ্ছা, তোমার কাছ থেকে তো কবিতার মৌলিক ভাবনা তোমার কাছে যেভাবে এসছে সেটা জানলাম। আমি এখন যাব ভাস্কর তোমার কাছে। তুমি বলো তো, এমন কি হয় যে ধরো কবিতা পড়তে 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 বড় হলাম, সেখান থেকে একটা কবিতার প্রতি প্রেম হলো, ভালোবাসা হলো, সেখান থেকে আমি ভাবছি কবিতা আমার কাছে ধরা দিচ্ছে, এমনও হয়? কিংবা এমনও কি হতে পারে যে কোনো একজন নেপথ্য কারিগর থেকে গেলেন, যে তোমাকে ক্রমাগত উৎসাহ দিচ্ছেন, যে তোমাকে দর্শন দিচ্ছেন, সাহিত্যের বিভিন্ন আঙ্গিক তোমার সামনে খুলে ধরছেন, এভাবেও কি কবিতা সৃষ্টির পথে আসা যায়? দোলন্দি, তুমি যে প্রশ্নটা করেছো একদম যথাযথ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি
আমার কথাটা শুরু করব, আমার এখানে উপস্থিত আছেন আমার অগ্রজ কবি নীলাদ্রি ভট্টাচার্য। নীলাদ্রি ভট্টাচার্য যে কথাটা বলেছেন যে কবিতা সহজলভ্য বিষয় নয়, সেটা একটা সাধনলভ্য বিষয়। 100%। এই যে সাধনের পথ, সেই পথটাও ভীষণ কণ্টকাকীর্ণ, প্রচুর সত্যি, কাটা থেকে পড়ে যায়, আছে। হ্যাঁ। সেই পথে একজন কবিকে হাঁটতে হয়। যখন এই কাটা বিছানো পথে একজন কবি হাঁটেন, তখন তিনি অনুভব করেন তার যাপনের যন্ত্রণা। এই যাপনের যন্ত্রণা থেকেই আমার মনে হয় একটা ভাব জন্ম নেয়, সেই ভাব থেকেই কবিতার প্রকাশ। আপনারা সবাই জানেন যে যে কোনো তারযন্ত্রে যদি আমরা আঘাত না দিই, তাইলে কিন্তু সেখান থেকে কোনো সুর তৈরি হবে না। কোনো জলে একটা নিস্তরঙ্গ জলে যতক্ষণ না নুড়ির আঘাত এসে লাগে, ততক্ষণ কোনো তরঙ্গ উৎপন্ন হয় না, সৃষ্টি হবে না। ঠিক সেভাবেই জীবনে যদি যন্ত্রণা না থাকে, দ্রোহ না থাকে, কষ্ট না থাকে, বিচ্ছেদ না থাকে, বিরহ না থাকে, এই ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে কবিতা জন্ম হয় না। এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা তুমি বলেছো, যে পড়ার একটা বিষয় রয়েছে। দেখো, কবিতা যখন আমরা লিখছি, বা যে কোনো একজন কবি যখন কবিতাটা লিখছেন, তখন তার যে মনের ভাব রয়েছে সেটা তিনি প্রকাশ করছেন, কিন্তু প্রকাশ করার যে ভাষা, যে বাচন শৈলী, সেটাকে ধারণ করার জন্য তাকে কিন্তু পড়তে হবে। 100 এটা অস্বীকার করলে চলবে না, না পড়লে হবে না, না পড়লে হবে না। একজন পাঠক যখন কবিতা পড়েন, সেই কবিতাটার যে রস আছে, সেই রস আস্বাদনের জন্য যেভাবে শিক্ষিত হতে হয়, ঠিক একইভাবে একজন লেখক, একজন কবি যখন কবিতা লিখছেন বা সাহিত্য সৃষ্টি করছেন, তাকেও শিক্ষিত হতে হবে। না হলে তিনি যা প্রকাশ করছেন, যে ভাষায় প্রকাশ করছেন, তা হয়তো ঠিকঠাক প্রকাশিত হবে না, পূর্ণ মাত্রায় প্রকাশিত না হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। সেজন্য কবিতা পাঠেরও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, খুব জরুরি, যা আমাদেরকে শিখিয়ে দেয় অনেক কিছু। এবং সব কথা যে মানে শিখিয়ে তোমাকে বলে বলে শেখানো যায় সেটা তো না, কবিতা একটা অনুভবের ব্যাপার। সেখান থেকে অনুভব দিয়েও তো আমরা অনেক কিছু শিখে ফেলতে পারি, উপলব্ধির একটা জায়গা আছে। এই মঞ্চ থেকে আমি আরেকটা কথা মানে বলতে চাই, কবিতা বা যে কোনো সাহিত্য একজন মানুষ করবেন, লিখবেন, কিন্তু এর আগে প্রচুর সাহিত্য পড়ে নিতে হবে। একজন শিক্ষিত লেখক কিন্তু একটা সৎ সাহিত্যের জন্ম দিতে পারে। 100 আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞেস করব কল্পিতা, তোমার এই মুহূর্তে যে যাপনটা, সেটাকে যদি আমরা খুব নিবিড়ভাবে দেখি, দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে তুমি কবিতা লিখছো, এবং দুটো হচ্ছে তুমি থিয়েটার পৃথিবীর সাথেও যুক্ত হয়ে গেছো। থিয়েটারের অফ সাইড এবং অন স্টেজ, যেটাকে তোমরা বলে থাকো, সেভাবে তুমি আছো, এবং তুমি কবিতাও লিখে যাচ্ছ। তো এখন দেখো, যেটা হয় কবিতা লেখার জন্য আমাদের ভীষণ একটা নির্জনতা, মানে আমাদের মন মানসিকতায় যখন একটা ভীষণভাবে সর্বগ্রাসী একটা নির্জনতা এসে যায়, তখন হয়তো কবিতা আমাদের কাছে খুব সহজে এসে যায়। এবং তোমার এখন যে আরেকটা যাপনের দিক, সেটা হচ্ছে একটা কোলাহল মুখর একটা দিক। তো এই যে যাপনের বৈপরীত্য তোমার কাছে এই মুহূর্তে একই সাথে ধরা দিচ্ছে, সেটা তোমার কবিতা লেখার ক্ষেত্রে কি কোনো প্রভাব বিস্তার করছে, নাকি তুমি প্রভাব মুক্ত হতে পারছো, দুজন মানে দুটোকে আলাদা আলাদা একদম সেপারেট উইংসে রাখতে পারছো? ধন্যবাদ দোলন্দি এই প্রশ্নটা করার জন্য। প্রথমত, কবিতা নিশ্চয়ই একটা নির্জনতার ব্যাপার, যেটা একটা নির্জনে একাকিত্ব, আমার অনুভূতি সবকিছু নিয়েই সৃষ্টি হয়। আর থিয়েটার যেটা একটা কোলাহল মুখর জীবন। কিন্তু আমার জীবনে কবিতার মানে লেখা শুরুটা ছোটবেলা থেকে নয়, এবং থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া এবং কবিতা লেখা শুরু, এই দুটোই একই সময়, মোটামুটি একই সময় শুরু হয়েছে। তো এই একই সময় হওয়াতে আমি মানে মনে হয়েছে কখনো যে ওই সামাজিক যে গতিবিধিগুলো, ওইগুলো যেন থিয়েটার থেকেই আরো বেশি করে আমি বুঝতে পারি। আচ্ছা, সমাজের যে নানা মানে ত্রুটি বিচ্যুতি আছে বা নানা অবস্থা আছে, সেগুলো কবিতার মাধ্যমেই আমার কাছে ভালোভাবে মানে আরো মানে
থিয়েটারের মাধ্যমেই আমার কাছে আরো স্পষ্ট স্পষ্টভাবে করে ধরা উঠে দেয়। আসছে। হ্যাঁ, আচ্ছা। এবং তাতেই হয়তো আমার মানে ভেতরে যে একটা মানে একাকিত্বের মধ্যেও যে একটা কোলাহল থাকে ভীষণ মানে ভাবে থেকে যায়, ভীষণ ভাবে আমাকে যেটা তাড়িত করে, আলোড়ন সৃষ্টি করছে, আলোড়ন হ্যাঁ। সৃষ্টি করে আমার মধ্যে, যেটা আমাকে মানে লিখতে মানে সাহায্য করে। হ্যাঁ। মানে এটা দুটো ভিন্ন হলেও আমাকে দুটো কখনোই যে কোথাও গিয়ে তোমার সাথে দুটো এক হয়ে গেছে, এক বিন্দুতে কোথাও না কোথাও একটা মিলে মিলে গেছে, যায়। হ্যাঁ। মানে এরকম না যে ওইটা হওয়াতে আমাকে কবিতাতে বাধা সৃষ্টি করছে কিংবা থিয়েটার করছি বলে মানে কবিতা তোমাকে ইন্সপিরেশন দিচ্ছে তেমন কিছু না, কিন্তু কোথাও গিয়ে দুটো একই মানে অভিমুখে যাত্রা করছে বলে তোমার মনে হচ্ছে, এবং সেখান থেকেই ধরো তুমি কবিতার উৎসমুখটা হয়তো খুঁজে পাচ্ছ। সেখান থেকেই আমার ভাবনা হোক বা আমার মনের যে বিভিন্ন ধারা সেগুলো আমি মানে প্রকাশ করতে পারছি। হ্যাঁ, ওইটাই। আচ্ছা নীলাদ্রি, সম্প্রতিকালে তোমার তো দুটো কবিতার বই পেয়েছি, তুমি একটু দেখাবে আমাদের? তোমার দুটো কবিতার বই আছে, খুব সুন্দর নাম দুটো, মৃৎপাত্রে যমজ ফুল, ভাতের জন্মবাসর। একটু দেখাও আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা তাহলে দেখতে পাবেন। ভাতের জন্মবাসর এবং মৃৎপাত্রে যমজ ফুল। বইটা আপনারা দেখলেন তো, যে কথাটা বলতে চাইছিলাম আর কি, মৃৎপাত্রে যমজ ফুল এবং ভাতের জন্মবাসর, আপনারা নাম দুটো শুনলেন, একদম অন্যরকম বলুন। সে জায়গা থেকে আমার নীলাদ্রির কাছে একটা বিশেষ প্রশ্ন যেটা করতে চাইবো, এই দুটো নাম শুনে এবং নীলাদ্রির কবিতা পড়ে আমার কাছে যে জিনিসটা বিশেষ করে মনে হয়, তোমার একটা ছোট্ট কবিতা আমি পড়ছি নীলাদ্রি, শোনো। কবিতার নাম অহংকার। এমনই একখানা দিনের শার্ট মানুষ হয়ে ওঠে, তার পরিচয় নেমে আসে, তার শরীর বাস্তব হয়, কৃত্রিম আচরণে নিজের মতো করে। কবিতার নাম অহংকার। এই যে কবিতা 1, 2, 3, 4, 5, 6টা লাইনের তুমি একটা কবিতা লিখেছ, এটার যখন আমরা বারবার পড়ি তখন এটার বুঝি এই কবিতাটার আত্মার মধ্যে যে ভাবনার ব্যাপ্তি এবং ভাবনার গভীরতা, সেই ব্যাপ্তি এবং গভীরতার ছায়া কিন্তু আমরা তোমার কবিতার শরীরের মধ্যে পাই না। এত বিশাল ভাবনা, কিন্তু তার প্রকাশটা তুমি খুব ছোটর মধ্যে করো। এই যে তোমার কবিতার ভাবনার ব্যাপ্তি এবং শরীরের মধ্যে যে সংকোচনের জায়গা, যেটাকে তুমি ছোট করে রাখো, সেটা তুমি ইচ্ছে করেই হয়তো করো, কিন্তু তোমার লেখার মধ্যে কখনো মনে হয় না এটা ইচ্ছাকৃত, মনে হয় এটা খুব স্পন্টেনিয়াসলি এসে গেছে। এই যে দুটো বৈপরীত্য আছে তোমার কবিতার মধ্যে, সেটা তোমার কাছে মনে হয় কখনো যে তুমি দীর্ঘ কবিতায় যাত্রাপথে হয়তো তুমি একটু তোমার যাত্রাপথ একটু ব্যাহত হচ্ছে, যেহেতু তোমার দীর্ঘ কবিতা আমরা তেমন করে এখনো পাইনি, সেজন্য বলছি, তোমার কাছে মনে হয় যে এটা দীর্ঘ কবিতার পথে একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারছে? আচ্ছা দুলন্দি, প্রথমত কবিতা একটা নিজস্ব শৈলী তৈরি হয়ে যায়। হ্যাঁ, হয়তো তা দীর্ঘ কবিতার মধ্যেও প্রকাশ পায়, হ্যাঁ, কোনো সময় মানে সংকেতমূলক অল্প কথার মধ্যেও তা প্রকাশ পায়। আর যে কথাটা মানে ওই যে দীর্ঘ কবিতার ব্যাপার, যেটা আসলে কাগজের পরিসরের দরুন, একটা নির্দিষ্ট সীমানার দরুন অনেকেই যখন কবিতা চায়, আমার মাথার মধ্যে ওইটাই কাজ করে যে ওই দীর্ঘ কবিতা দেওয়াটা সব জায়গায় সম্ভব হয়ে ওঠে না। এবং নিজের কাব্যগ্রন্থেও মানে আমি দীর্ঘ কবিতা দেইনি, এইজন্যই কারণ ওই কাগজের পরিসরের কিন্তু আমার মানে ডায়েরির পাতায় অনেক দীর্ঘ কবিতা এটা আছে, এবং ভবিষ্যতে আশা করি আমি তা প্রকাশ করব। কিন্তু আরেকটা জায়গায় দেখেছি যে ওই যে সংকেত সূচক যে সকল কবিতা, ওইটার মধ্যে এখন আমি একটা যুগসূত্র খুঁজে পেয়েছি। আচ্ছা, যেমন ওই যে স্পন্টিনিউয়াসলি ওইগুলা মানে এসে যায়। যেমন একটা জিনিস দেখলাম, তারপর মানে যেমন ধরো দৃশ্যের ভেতর দ্রষ্টা স্বরূপ, কিন্তু একটা লাইনই কিন্তু ওটার ভেতরে যেমন সমস্ত জীবনের একটা দর্শন দৃশ্যের ভেতরে দ্রষ্টা, এই যেমন মৃৎপাত্রে যমজ ফুল, মানে অসাধারণ আর কি। এই যে সংকেতময়তাটা, মানে তোমার কবিতার মানে একটা বিশেষ মানে কি বলবো তাৎপর্য, একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যায় তোমার এই যে সংকেতময়তা। অন্যভাবে আমাদেরকে বারবার পড়তে
বারবার বারবার মনে হয় কি না পড়লেও ভেতরে অর্থটা না বের করলে জন্য আমরা শান্তি পাচ্ছি না, ওইরকম একটা ব্যাপার থেকে যায়। ওই যেমন উনুনের গা ছুঁয়ে যেতে যেতে মনে হলো এ দেহেও কোথাও একটা আগুন লুকিয়ে আছে। চিন্তা করো তো, মানে আমাদের মানে পড়লে আর কি মনে হয় যে কোথায় চিন্তাটার ভাবনাটার গভীরতা কোথায়। এই সংকেতময়টা তোমাদের কবিতায় একটা অন্য রূপ দিচ্ছে, যেটা আমাদের একটা অ্যাসেট হয়ে যাচ্ছে আর কি, যে সংকেতময়তা কবিতাকে কোথায় নিয়ে যেতে পারে। এবার তুমি ভাস্কর, আসলে তোমরা তো এ সময়ের কবি, তাই তোমাদের মধ্যে কিছু কিছু জিনিস কমন থেকেই যায়। তোমার যে কবিতাটা পড়বো ভাস্কর, মলাট, কেন পড়ছি তোমাকে পরে বলছে। লুনার ইক্লিপসের সকল্পিত হাসি পৃথিবীর সীমান্ত ছাড়িয়ে যায়, আমরা আজও কাঁটাতারে বন্দি। রক্তাক্ত শহরে রক্তচন্দ্রের অন্ধকার, ক্ষমতা যদি হ্যামলিন তবে বাসি ওই কাঁটাতার। বাক্সবন্দি ডি নামের কিছু মানুষ আজও খুঁজে শেষ আস্তানা। আর কোনো তিতাস কিংবা তিস্তা বা সুরমার বুকে গড়ে উঠুক সায়ের ঝিয়ারির বাসুর ঘর। বিশ্বকর্মা খেয়াল রেখো, ট্রয়ের ঘোড়া যেন না আসে। পৃথিবীর মলাটে যেন ট্রোজানদের রক্তের দাগ না থাকে। একটা কবিতার মধ্যে আমরা কতগুলো রেফারেন্স পেলাম। এই যে রেফারেন্স, সেটা যেমন ধরো আমি তোমাদের কি বলবো, কল্লোল যুগের কিছু কিছু লেখকদের মধ্যে আমরা খুব পেয়েছি, বিষ্ণু দে, সুধীন দাশগুপ্ত, ওদের কবিতার মধ্যে না খুব রেফারেন্স আমরা পেয়েছি, যেটা তোমার কবিতার মধ্যে দেখো 2-3টা রেফারেন্স এসছে। সেই গ্রিক পুরাণ থেকে এনেছো, আবার আমাদের শায়েরের ঝি শক্তিবোধ ব্রহ্মচারীর কবিতা থেকেও এসছে। এই যে তোমার রেফারেন্সগুলো আসে, সেটা যেমন ধরো আজকের প্রজন্ম যারা সমসাময়িক সময়টাকে জানতে পারছি, আমরা ধরতে পারছি। আরও কিছুদিন পরে, মানে আমরা আশা করব 100 বছর পরেও তোমার কবিতা কেউ নির্বিলিতে পাঠ করবে। সে সময়ে এই যে রেফারেন্সগুলো তোমার কাছে মনে হয় যে কোনো একটা দুর্বোধ্যতার সৃষ্টি করতে পারে নতুন প্রজন্মের পাঠকের কাছে? তুমি ঠিকই বলেছো দিদি, আমি একদমই তোমার সঙ্গে একমত। আজ থেকে 100 বছর পর, 200 বছর পর যদি কেউ এই কবিতাটা পড়ে, তার কাছে দুর্বোধ্য মনে হতেই পারে। এটার প্রথম না, এটার আমার মনে হয় এটা একমাত্র কারণ যে আমি যে সময়কে নিয়ে বেঁচে আছি, সেই সময়কে ধরে রাখাটাই আমি কবিতা লেখার সময় প্রথমে আমার মাথায় ছিল, একদম প্রথম দিক থেকেই মাথায় ছিল। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, সাহিত্য যারা রচনা করেন তারা দুইভাবে, আমরা জানি দুইভাবে, একটা হলো একটা সাহিত্য শুধু সাহিত্যের জন্য, আর একটা হলো তোমার সমাজের জন্য। যারা সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেছেন কোনো এক সময়ে, সবাই অনেক মানে মনীষীরা করে গেছেন, আজকের দিনে তারা কালজয়ী। তাদেরকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করে বিনয়ের সঙ্গে বলছি, এর কালজয়ী হওয়ার বাসনাটা আমার কোনোদিনই ছিল না। আমি চিরকাল চেষ্টা করেছি, আমি প্রথমেও বলেছি, শুরুতেই বলেছিলাম যে আমার জীবনের যে যন্ত্রণা, আমার না আমাদের যে সময়ের যে যন্ত্রণাটা রয়েছে, সেই যন্ত্রণাটাকে ছুঁয়ে যাওয়ার, যন্ত্রণাটাকে আমার কবিতায় ধরে রাখার। এখন কি হবে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সমস্যায় আছি, নানা ধরনের সমস্যা আছে, নিশ্চয়ই তোমার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত, নানান ধরনের সমস্যা আছে। এই যে সমস্যাগুলোকে আমি ধরে নিলাম, একটা সময়কে আমি কবিতাবন্দি করতে পারলাম। আজ থেকে 200 বছর পর, 300 বছর পর যদি কেউ পড়ে, তাহলে কিন্তু সে কবিতাটা পড়বে, তার মনে হবে দুর্বোধ্য, এবং সে যদি চায় সে দুর্বোধ্য বিষয়টাকে ভাঙতে ইতিহাস ঘাটবে। সে যখন ইতিহাস ঘাটবে, সে জানতে পারবে ঠিক কোন সময়টা পেরিয়ে এসেছে তারা 100 বার। ঠিক আছে, আমার মনে হয় আজ থেকে 200 বছর পর যদি এই জিনিসটা আমি করতে পারি, আমি সার্থক। ওইটাই, আজ হয়তো আমি কালজয়ী হতে পারবো না, হয়তো দুর্বোধ্য ঠেকতেও পারে, ইতিহাস তোমার কবিতার শরীরে লেগে থাকবে। এবং কেউ যদি সত্যিকারের পাঠক হন, তিনি তাহলে সেই কবিতার স্বাদ মানে আস্বাদন করার জন্য ইতিহাসকে খুঁড়বেন, এবং খুঁড়ে
একসময় পরশ পাথরের খোঁজও পেয়ে যাবেন, পেয়ে যাবেন। তুমি কল্লোল যুগের কথা বলেছো, আমি আরেকটু এগিয়ে যে হাংরি জেনারেশনের কথা বলতে পারি। হাংরি জেনারেশনের সময়টা, হাংরি জেনারেশনের যে কবিতাগুলো রচনা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি পাঠ করি নাই, মানে আমার মনে হতে পারে কি লিখেছে আমি ঠিক ধরতে পারছি না। আবার অন্যদিকে আমি যদি শেলি, কিটস, ওয়ার্ডস, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের কবিতা পড়ি, আমার ভালো লাগা কাজ করে, তারা কালজয়ী। হাংরি জেনারেশনের কেউ সেই অর্থে আমরা তাদেরকে কালজয়ী বলছি না, কিন্তু একবার যখন আমি হাংরি জেনারেশনের যে কবিতাগুলো রয়েছে হাত নিতে শুরু করব এবং থামা যাবে না এবং আমি ইতিহাসটা ঘাটবো ওই সময়টায় কি হয়েছিল, যাতে করে ওরা এইভাবে লিখতে বাধ্য হয়ে গেলেন। এই রক্তাক্ত ইতিহাসটাকে আমার উত্তর প্রজন্মকে জানানোর একটা দায় রয়েছে আমার কবি হিসেবে। সংকেতময়তার যে কথা, রেফারেন্সের যে কথা, তার থেকে এখন একটু সরে এসে আমি একটু তোমাকে অন্য একটা কবিতা বলবো। কল্পিতা, তোমার যে কবিতাটা আমি নিয়েছি সেটার মধ্যে আমি দুটো জিনিস পেয়েছি আমার কাছে। আমি একান্তই সাধারণ পাঠক, তো সেভাবে পড়তে পড়তে আমার কাছে দুটো জিনিস ভেসে এসছে আর কি। তোমার কবিতাটার নাম হচ্ছে আবেশ। মেসেজের ফাঁকে কাজগুলো করতে গিয়ে হঠাৎ দেখি পথের ওপাশে নিজ কাজে ব্যস্ত তুমি। আকাশ ভরা মেঘ ফন্দি এঁটে রেখেছিল অবসরে। বৃষ্টি বৃষ্টি মুহূর্তেই সন্ধ্যা জুড়ে দেয় আমাদের গল্প রেখার দ্বীপ। মনদুয়ারের ইচ্ছেদের প্রকৃতিই রাখে খোঁজ। গোপন খামে থাকা আমার মন খারাপি বিজ্ঞাপনগুলো সিক্ত হয় পলকে। সব ভুলে বাতাসের স্বপ্ন ভরা বৃষ্টি ভেজা রাস্তায় শিহরিত অভিমানী মন পাখির প্রেম সামিয়ানা। এখানে যখন তোমার কবিতাগুলো পড়লাম না, তখন আমার কাছে যেটা লেগেছে আর কি, আমরা যখন কবিতা লেখার চেষ্টা করি, লিখতে বসি, ভাবি, তখন একটা কিছু দেখলাম, ভাবলাম, সেটাতে আমরা খুব তরঙ্গায়িত হলাম, সঙ্গে সঙ্গে আমরা লিখলাম, যেটা না লিখলে শান্তি হচ্ছে না এরকম। আবার কোনো সময় এমনটা হয় যে দেখলাম, ভাবলাম, কিন্তু ভেতরে ভেতরে জিনিসটাকে আমরা জারিত করতে থাকি, যেটা ওয়ার্ডসওয়ার্থ থিওরির মতো, মানে পাওয়ারফুল ওভারফ্লো অফ স্পন্টেনিয়াস ইমোশনস একটা, যেটাকে আমাদের একটা নির্ঝরের গতি একটা দেয় আমাদের কবিতার সাথে। অন্যদিকে আমরা কোলরিজের থিওরির মধ্যে পাই যে যা এই মুহূর্তে ঘটে গেল তাকে থিতিয়ে যেতে দাও, তারপরে সেটাকে ফিল্টার করো, মানে প্রসেসিং অফ ফিল্টারেশন যেটা আছে। তো তোমার এই কবিতার মধ্যে কিছু কিছু, যেমন সব ভুলে বাতাসে স্বপ্ন ভরা বৃষ্টি ভেজা রাস্তা, এই লাইনগুলো আমার কাছে মনে হয়েছে না একদম স্পন্টেনিয়াসলি বেরিয়ে এসছে। আবার যখন ওই যে মেসেজের ফাঁকে কাজগুলো করতে গিয়ে হঠাৎ দেখি পথের ওপাশে নিজ কাজে ব্যস্ত তুমি, হঠাৎ করে তুমি দেখেছো এবং হঠাৎ করে লিখেছো, সেটা আমার কাছে লাগেনি, মনে হয়েছে কিছু একটা তোমাকে হন্ট করতে করতে তুমি এই লাইনে গিয়ে পৌঁছেছো। তো তোমার কবিতার এটা নিয়ে যদি একটু বলো। কবিতার থিওরি যদি বলি, কোনো একটা মানে স্পেসিফিক থিওরিকে মানে অবলম্বন করে আজকের দিনে তো আমরা চলতে পারি না, এবং লেখার ক্ষেত্রেও সেই একই জিনিস। মানে আমি এখন লিখতে যখন বসি, বিশেষত মানে কবিতার ক্ষেত্রে হয় কি, আমি যা লিখতে বসেছি এবং যা তৈরি হয়েছে দুটোই মানে একটা অনেক সময়ই হয় যেটা আমি যা লিখতে বসেছি ভেবেছিলাম এটা আমার মানে বিষয় হবে, সেটা না হয়ে দেখছি একটা অন্য বিষয় হয়ে গেছে। এই কবিতাটার ক্ষেত্রেও ঠিক তাই। যে দুজনের কথা বললে, ওয়ার্ডস এবং কোলরিজ, দুজনের মানে এই যে ভাবনাগুলো এই কবিতার মধ্যে এরকমই একটা ব্যাপার, মানে কিছু জায়গায় যেটা তুমি ঠিকই ধরেছো, অনেক ক্ষেত্রে যে হঠাৎ করে ভেতর থেকেই একটা স্ফুরণ বেরিয়ে কিছু লাইন এসেছে, এবং শেষ যেখানে হয়েছে সেখানেও মানে এটার একটা ভাবনাতে আটকে গেছে। কারণ আমরা তো মানে আমার কাছে এই কবিতাটার মধ্যে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম ধরা দিয়েছে, তো সেই ক্ষেত্রে মানে প্রেমটা আমার কাছে সবসময় একটু মানে কন্ট্রোল ওয়েতেই থাকে। আমি চেষ্টা করি মানে যতটুকুই চাইবো যে বেরিয়ে আসুক ততটুকু হয়তো ভেতর থেকে আসে না, অনেকটাই চাপা হিসাবে থেকে যায়, আবেগটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত থাকে। তো সেই ক্ষেত্রে মানে আমি এটাই করবো আর কি, যে দুটো থিওরি, যেটার মধ্যে আবেগ যা আমি এখনই দেখেছি, এখনই লিখে নিয়েছি, এবং আরেকটা একটু ফিল্টার করে, আমার ক্ষেত্রে মানে এটা তাৎক্ষণিকভাবেই এসেছিল, এবং বিষয়টা তাৎক্ষণিকভাবেই এসেছিল, এবং পরবর্তীতে আমি যখন মানে সেটাকে লিখছি শেষ করছি, তখন দেখলাম যে একটু অন্য ধাঁচে গিয়েছে।
এখানে দুটো থিওরি আমি দেখেছি যে অটোমেটিক্যালি এসে গেছে, তোমাকে সচেষ্ট হতে হয়নি। হ্যাঁ, আমি তো থিওরি ভেবে তো আর আমি কবিতা লিখতে, আসলে আমাদের মানসিক যে অবস্থান সেই মুহূর্তে থাকে, যে মুহূর্তে আমাদের কবিতাটা হয়ে যায় সেই মুহূর্তে আর কি। আরে আমাদের হাতে খুব সময় কমে আসছে, একদম ছোট করে তোমার কাছে জানবো, তুমি যা কবিতা লিখছো একদম ছোট করেই বলবে যেহেতু সময় নেই। আমাদের অগ্রজ কবিদের কোনো মানে একদম ডাইরেক্ট ইনফ্লুয়েন্স তোমার জীবনে আছে কি? কবিদের একটা সংসার আছে, কবিদের একটা সন্ন্যাস আছে। হ্যাঁ, কথাটা এরকম যে একটা আবহাওয়ার দরকার আছে। হ্যাঁ, কবিতার আবহাওয়ার একটা পরিবেশের দরকার আছে। হ্যাঁ, এবং কবিতা পড়া উচিত, কবিতা দেখা উচিত, কারণ না পড়লে ওই দৃষ্টিটা জন্মায় না, যেটা আগে বললো। হ্যাঁ, ভেতরে হয়তো আন্দোলন থাকবে, হ্যাঁ, কিন্তু দৃষ্টি, সেই দৃষ্টির জন্য কবিতা তো পড়তে হবে, কারণ ভাবের প্রকাশ শব্দের মাধ্যমেই হবে। আর সন্ন্যাসটা কোন জায়গায়, মানে ওই যাত্রাটা সম্পূর্ণ নিজস্ব একার, ওটা অন্যের ভাবকে আশ্রয় করে একদম মানে বেশি দূর এগোনো যাবে না। এই জন্য বলছি যে হ্যাঁ, সবার কবিতাই পড়ি, মানে ভালো কবিতা পড়তেই হবে। হ্যাঁ, ওই আবহাওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, হ্যাঁ, সব কিছু আছে, কিন্তু নিজের জীবনের যে ওই যে যাত্রাপথ, ওইটার জন্য, ওই জন্য আমি বলেছি অপেক্ষা, ধৈর্য, ওইগুলো মানে আমি মানে দেখে বলছি না, মানে ওইগুলো মানে উপলব্ধি এখন বললে যেমন কবিতা লিখতেই পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই। এই জন্য বলছি যে সম্পূর্ণ নিজস্ব যাত্রা, নিজস্ব শৈলী, এই জন্য মানে আমি অন্যের প্রভাবকে বেশি করি না। ঠিকই আছে, নিজস্ব নিজের কবিতা যেটা আসে সেটা প্রত্যেকের ব্যক্তিগত স্তর থেকেই উঠে আসে। এবার আমি যাচ্ছি ভাস্কর তোমার কাছে, মানে আমাদের শেষ করতে বাধ্য হয়ে যাচ্ছি। তুমি আমাকে বলো, তোমরা তো লিখছো, আমরাও বাংলা মিডিয়াম, মানে পড়াশোনাটা বাংলা মিডিয়ামে করেছি, লিখেছি যতটুকু পেরেছি লিখেছি, তোমরাও তাই করছো, কিন্তু তার পরবর্তী আমাদের প্রজন্মের, তোমাদের পরবর্তী প্রজন্মে যারা এখন আমি বানানটা লিখতে গেলে আ মস্কার মি লিখে না, এ আমাই এভাবে রমান হরফে লিখে থাকে, তাদের জন্য তুমি কি বলতে চাও যে এই ভাষাটা কি আমাদের শেষ হয়ে যাবে? ভাষা শেষ হবে না সেটা আমি 100 বার মানে ভীষণভাবে নিজের অস্তিত্ব দিয়ে বিশ্বাস করি, তবু যাতে ভাষাটা কোনো জায়গায় গিয়ে দেওয়ালে না ঠেকে। তুমি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আছে, সেই জন্য তোমার এ বিষয়ে অভিমতটা কি? দেখো দিদি, এটা একটা জ্বলন্ত সমস্যা, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, সময় যেহেতু নেই সংক্ষেপে বলছি। এটা একটা জ্বলন্ত সমস্যা এবং এর দায় অনেকটাই আমাদের, আমরাই হয়তো, আমরা যারা অভিভাবকের একটা জায়গায় চলে যাচ্ছি, আমরাই হয়তো আমাদের মাতৃভাষাকে সেই সম্মানটুকু দিতে পারিনি, ফলে অস্তিত্বের লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে পারছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তবে আমি এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করব যে অর্থনৈতিক একটা কারণ আছে। গ্লোবালাইজেশন হওয়ার পর ইংরেজি যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইংরেজি, ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের বা যে কোনো জায়গার ইংরেজিটা যদি জানতে পারে, বুঝতে পারে, বলতে পারে, ইংরেজিতে ক্ষেত্রে একটা সুবিধা হয়ে যায় এবং জীবনের একটা নতুন দিগন্তের উন্মোচন হয়ে যায় বলা যায়। তার জন্য আলাদা আলাদা জানালা খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, ফলে ইংরেজি শিক্ষার প্রতি তার আগ্রহটা বেশি এবং এই দায়টা আমাদের, আমরা সেটাকে পপুলার করতে পারিনি। এবং এর সঙ্গে আমি এটাও বলবো, যদি আমাদের মাতৃভাষাকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে আমি প্রথমেই বলেছি যে শুধু ভাব আসলেই হবে না, সেটার প্রকাশশৈলীও জানতে হবে, সেজন্য শিক্ষিত হতে হবে। একজন মানুষ সব থেকে ভালোভাবে তার মনের ভাব প্রকাশ করে তার মাতৃভাষায়, এবং সে যদি মাতৃভাষাই না জানে, সে কোনোভাবেই তার নিজেকে প্রকাশ করতে পারবে না, তার আবেগকে প্রকাশ করতে পারবে না। তবে এর থেকে বেরিয়ে আসার এর জন্য আমাদের সচেষ্ট হতে হবে। সবাই মিলে লড়াই করলে আমার মনে হয় আমাদের ভাষার, মাতৃভাষার অস্তিত্ব আমরা রক্ষা করতে পারবো। সময়টা আমরা অনেকটাই নিয়ে নিয়েছি, আর পারা যাচ্ছে না। তো আমাদের অনুষ্ঠানটাকে আমরা তাহলে দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠানটা, অর্থাৎ সৃজন অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে এত সময় ধরে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।